কথাটা বলে রুমানা অল্প একটু হাসল। হাসান ভালোবাসে রুমানাকে। বিয়ের আগে কখনো কোনো সম্পর্ক ছিল না, সেইভাবে কোনো মেয়ের সাথে পরিচয়ও ছিল না। রুমানাকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। সেই রুমানাই হাসানের প্রথম ভালো লাগা, রুমানাই হাসানের প্রথম ভালোবাসা। দুর্বলতা তো বটেই, ফলস্বরূপ এত মিষ্টি করে হেসে যখন রুমানা কথাটা বলল, হাসান কেন যেন আর রেগে থাকতে পারল না, নিজেও পাল্টা হেসে বলল, ঠিক আছে, তুমি সব থেকে গুরুত্বপূর্ণ। দুজনে একসঙ্গে কফিটা শেষ করলো। রুমানা একটা খুব ভালো সুযোগের অপেক্ষা করছিল। কেন যেন মনে হলো এখন হাসানের মন মেজাজটা একটু বেশ ভালো আছে। অন্তত ওর উপরে রেগেও নেই। খুব বেশি কষ্টই করতে হলো না রুমানাকে হাসানের রাগ ভাগানোর জন্য। মানতে হবে ছেলেটা খুব ভালো, নিঃসন্দেহে বউপ্রেমী। কফিটা শেষ করে কাপটা বেড সাইডের উপরে রাখলো। হাসান তখন বিছানার সাথে গা এলিয়ে দিয়ে রেখেছে। রুমানা বসা অবস্থাতেই হাসানকে জড়িয়ে ধরল। হাসানও এক হাতে পাল্টা জড়িয়ে ধরল রুমানাকে। রুমানা এই সুযোগটা কাজে লাগিয়ে হাসানকে উদ্দেশ্য করে বলল, শোনো, তোমার সাথে আমার একটা দরকারি কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমার বড় মামা একটা ফ্ল্যাট বিক্রি করছে, তো ওই ফ্ল্যাটটা আপা কিনবে। তা আপা আমাকে বলছিল আমি অল্প কিছু টাকা দিলে আপা বাকি টাকাটা দিয়ে দুবোন মিলে ওই ফ্ল্যাটটা নেব, 2 ইউনিটে দুজন থাকবো। কি বলো তুমি? আজ হঠাৎ করে রুমানার এমন প্রস্তাবে কেন যেন হাসানের খটকা লাগলো। ব্যাপারটা মোটেও কাকতালীয় হতেই পারে না যে যখন হাসান হিমেলের সাথে মিলে একটা জায়গা কিনতে চাইছে, ঠিক তখনই রুমানা ওর বোনের সাথে মিলে একটা ফ্ল্যাট কিনতে চাইছে। কিন্তু হাসান তো রুমানাকে এই বিষয়ে কিছু বলেনি। তবে ব্যাপারটা কাকতালীয়। হাসানের থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে রুমানা ফের বলে উঠল, কি হলো? তুমি কি বলো? তুমিও তো একটা জায়গা কিনতে চাইছিলে, এখানে কম টাকা দিয়ে একটা ফ্ল্যাট পেয়ে যাব। হাসান প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, এই পরিকল্পনা কবে করছো? এই তো 2 দিন আগে। হঠাৎ কেন করলে পরিকল্পনাটা? রুমানা বেশ স্বাভাবিক গলায় বলল, এমনিতেই। রুমানা যতই বলুক এমনিতেই। তবে হাসানের কেন যেন বিশ্বাস হলো না। তবে যাই হোক, এত ঘুরিয়ে লাভ নেই। হাসান সরাসরি রুমানার প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, সম্ভব না, তোমার বোনের সাথে আমি ফ্ল্যাট কিনবো? রুমানা সোজা হয়ে বসে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিন্তু কেন? সমস্যা কি? তোমার বোনের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি জমি কিনবো ঠিকই, তবে তোমার বোনের সাথে না। তো কার সাথে কিনবে? তোমার ভাইয়ের সাথে? হাসান চমকে তাকালো রুমানার দিকে। তার মানে ওর সন্দেহটা ভুল না। রুমানা তার মানে সেদিন হিমেল আর হাসানের কথাগুলো শুনে ফেলেছিল। তাই তো হাসান ভাবে হাসান ঘর থেকে বেরিয়ে গেল হিমেলের সাথে কথা বলতে, আর রুমানা কিনা ওর পিছনে পিছনে গেল না। এটা হতে পারে? নিশ্চয়ই দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছে। হাসি পেল একটু হাসানের। তবে রুমানা ভালো মানুষের নাটক করেছিল। দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলে সব? আড়ি পাতার স্বভাবও তবে তোমার আছে? রুমানা অস্বীকার করলো না। হ্যাঁ, শুনছিলাম। তা কি করব? তুমি যদি আর আমাকে কোনো কথা জানানোর প্রয়োজন মনে না করো, তবে তো আমাকে এটাই করতে হবে, তাই না? ঠিক আছে, তোমার স্বভাবের পরিচয় দিয়েছো। তবে আমার একটা সিদ্ধান্ত শুনে রাখো, আমি আর হিমেল একসাথে জমি কিনে বাড়ি বানাবো, 2 ভাই মিলে। মায়ের সাথে থাকবো। তুমি এটা খুব ভালো করেই জানো যে তোমার কথায় আমি পরিবারের সাথে অনেকটা দূরত্ব বেড়েছে ঠিকই, তবে আলাদা হওয়ার পক্ষে আমি কোনোদিনই ছিলাম না। এতক্ষণ দমিয়ে রাখা নিজের রাগটা এবারে নিয়ন্ত্রণ করতে পারল না রুমানা। এই কারণেই তো আজ বুদ্ধি করে এই কথাটা তুলেছিল। অনেক সহ্য করেছে এই যৌথ পরিবারের অত্যাচার, আর করতে পারবে না। তাই বলে এখন নিজের একটা জায়গা কিনবে, সেখানে বাড়ি বানাবে, সেখানেও এই সবগুলোকে টেনে নিয়ে যাবে। রুমানা কি পাগল? হাসানের উদ্দেশ্যে সাবধান বার্তা প্রেরণ করে বলল, তবে আমিও তোমাকে আমার শেষ সিদ্ধান্ত জানিয়ে রাখছি হাসান, এদের সাথে আমি আর থাকবো না। আমি এমনিতেই ভাবছিলাম তোমাকে বলবো আলাদা সংসারের কথা। আমি আর এই বাড়িতে থাকবো না। সারা জীবন তোমার মা ভাইকে আমি পালতে পারবো না। আমার মা ভাইকে তুমি পালো না রুমানা। আমার ভাইয়ের সব খরচ আমার ভাই চালায়, আমার মায়েরও খরচ আমার ভাই চালায়। এই সংসারের খরচ হিমেল বেশিই দেয়। তাই যা বলবে বুঝে শুনে বলবে। আমি যা ইনকাম করি তার বেশিরভাগটাই তো চলে যায় তোমার শখ মেটাতে। রুমানা খেকিয়ে উঠে বলল, হ্যাঁ, সব দোষ তো আমার। ঠিক আছে, দোষ যখন আমার, তখন আমিই চলে যাচ্ছি। তবে আমি তোমার ভাইয়ের সাথে জায়গা কিনবো না। 2 দিন পর তোমার বোনও এসে সেখানে খুঁটি পুঁতবে। তোমার মা সারাদিন নিজের বাড়ি করে চেঁচাবে। ওসব আমি সহ্য করতে পারবো না।
আমার বাড়িতে শুধুমাত্র আমি আর তুমি থাকবো, আর কেউ না। ঝগড়া করার স্বভাবটা হাসানের নেই, তাও আবার যাকে ভালোবাসে তার সাথে। হঠাৎ করে রুমানার এই রূপগুলো হাসানের কাছে যেন কেন একটু বেশিই অপরিচিত মনে হচ্ছে। হাসান আগেও বুঝতো যে রুমানা ওর পরিবারের প্রতি বিরক্ত, তবে কখনো এইভাবে সরাসরি নিজেকে নিজের বিরক্তি কিংবা ঘৃণাগুলো প্রকাশ করেনি। তবে গত কয়েকদিন ধরে নিজের সমস্ত ঘৃণা সরাসরি প্রকাশ করে দিয়েছে, যা ভীষণভাবে আঘাত করেছে হাসানকে। হাসানের বিশ্বাস করতেও অসুবিধা হচ্ছে যে রুমানা এতটা ঘৃণা করে ওর পরিবারকে, সেই সাথে আবার কষ্টও হচ্ছে। রুমানাকে উদ্দেশ্য করে আর কিছু বলল না। হাসান পাশে রাখার ল্যাপটপটা নিয়ে আবারও কাজ করতে শুরু করলো। এদিকে হাসানের থেকে এমন অবহেলা পেতে রুমানা অভ্যস্ত না, ফলস্বরূপ ভীষণ অবাক হলো, যেমন তেমনি রাগও হলো। রাগান্বিত গলাতেই বলল, আমি তোমার সাথে কথা বলছি হাসান, একটা গুরুত্ব বিষয়ে আলোচনা চলছে, আর তুমি আমাকে অবজ্ঞা করে কাজ শুরু করে দিলে। হাসান স্বাভাবিক গলাতেই বলল, আমি আমার সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছি। এখন আমার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে তুমি কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যদি তোমার সিদ্ধান্ত আমার অনুকূলে আসে তবে আমি তাদের সম্মান জানাবো, আর যদি আর অনুকূলে নিয়ে আসে তাও আমি সম্মান জানাবো। কিন্তু তোমার সিদ্ধান্তের প্রেক্ষিতে আমার সিদ্ধান্ত বদলাবে না, এইটুকু আমারই বলার ছিল। রুমানের বিস্ময়ের মাত্রা চরম পর্যায়ে গিয়ে পৌঁছালো। বিস্ফারিত নয়নে তাকালো হাসানের দিকে। এ কোন হাসান? এই তো সেই হাসান না যে রুমানার ভালোবাসায় পাগল হয়ে ওর জন্য সব করতে পারত, নিজের পরিবারের বিরুদ্ধেও দাঁড়াতে পারত। এ তো সেই হাসান না যে রুমানার প্রত্যেকটা কথায় ওকে সমর্থন জানাতো, যে রোমানের প্রত্যেকটা খুঁটিনাটি আবদার পূরণ করার চেষ্টা করত। এ তো অন্য হাসান। এই হাসান তো শুধু রিমানের স্বামী না, এই হাসান মমতা বেগমের ছেলে, সেই সাথে হিমেল আর দীপার ভাই। কিন্তু যে হাসানের উপরে এত মানুষের ভাগ আছে, সেই হাসানকে তো রুমানা চায় না। ওর শুধু দরকার ওর স্বামী হাসানকে, পুরনো হাসানকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে হাসানকে উদ্দেশ্য করে বলল, তবে আমার সিদ্ধান্ত শুনে রাখো হাসান, আমি তোমার সিদ্ধান্তকে সমর্থন জানাই না। তোমার ভাইয়ের সাথে আমি থাকবো না। ঠিক আছে। রুমানা আর কোনো কথা বলল না, আপাতত দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। এখন ভাবতে হবে যে কি করা যায়। রুমানা চলে যেতেই হাসান একটা দীর্ঘশ্বাস ফেলল। রুমানা কেন এমন করছে? হাসান তো এতগুলো দিন রুমানের ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর কথা ভেবেছে। তবে রুমানা কি একটাবার নিজের জেদটাকে বিসর্জন দিয়ে হাসানের কথা ভাবতে পারছে না? একটু কি ওর দেখার দায়িত্ব না যে কোন বিষয়গুলোতে হাসান খুশি হয়? এইভাবে তো সংসার করা যায় না। শুধুমাত্র একপাক্ষিক ত্যাগের বিনিময়ে তো সংসার হয় না। আকবর সাহেবের সামনে দাঁড়িয়ে আছে নাফিস। চোখ মুখে তার ফুটে উঠেছে তুমুল অপরাধবোধ। আকবর সাহেব যদিও জানেন নাফিসের অপরাধ কী, তবে সেটা বুঝতে দিলেন না। চাইলেন নাফিস নিজের মুখেই সবটা বলুক। সেই সাথে তার এটাও জানা দরকার এমন আরও কোনো কিছু করেছে নাকি নাফিস। এভাবে চুপচাপ দাঁড়িয়ে আসো কেন? কিছু বলার হলে বলো, না হলে ঘরে যাও। নাফিস আমতা আমতা করে বলল, বাবা, আমি আসলে একটা ভুল করে ফেলেছি। আকবর সাহেব গম্ভীর গলায় বললেন। কি ভুল? নাফিস জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটটা আগিয়ে ভিজিয়ে নিল। এদিকে বিছানার উপরে বসা মারুফার ছেলের জন্য এবারে চিন্তা হচ্ছে। কে জানে কি ভুল করেছে আবার ছেলেটা। সবেমাত্র কয়েকদিন হলো একটু সঠিক পথে ফিরছে, এর মাঝে আবার কি ভুল করে ফেললো কে জানে। আকবর সাহেব কতটা রেগে যাবেন, কতটা কি বলবেন, সেই সব চিন্তাভাবনার মাঝেই নাফিস বলে উঠল, আসলে বাবা, একজনকে আমি দোকানে 5,000 টাকা বাকি দিয়েছিলাম। আসলে উনি বলেছিলেন যে ওনার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করবেন। 1,000 টাকা দিয়েছিলেন আর 5,000 টাকা বাকি রেখেছিলেন। তবে আমি ওনাকে চিনি না। উনি আমায় বলেছিলেন উনি নাকি তোমার দোকানের রেগুলার কাস্টমার। তোমার নামও বলেছিলেন, তাই বাকি দিয়ে দিয়েছিলাম। তারপর? তারপর মানে আসলে বিকেলে টাকাটা দিয়ে যাওয়ার কথা ছিল। তবে 2 দিন পার হওয়ার পরও যখন টাকাটা পেলাম না, তখন আমি একটু খোঁজ খবর করে ওনার বাড়ির ঠিকানা জোগাড় করি। তবে ওনার বাড়িতে গিয়ে টাকার কথাটা বলতেই উনি অস্বীকার করলেন। উনি বললেন উনি নাকি সব টাকা পরিশোধ করে দিয়েছিলেন। মারুফা হা হুতাশ করে বললেন, হাই আল্লাহ, এ কি বলিস? 5,000 টাকা কেউ বাকি দেয় অপরিচিত মানুষ কি? আর দোকানি তখন আর কেউ ছিল না? নাফিস মাথা নামিয়ে নিয়ে বলল, না, আর কেউ ছিল না।
সবাই খেতে বসেছিল। মারুফা এবার একটু রাগী গলায় বললেন, আর কবে বুদ্ধি হবে তোর? আদৌ বুদ্ধি আছে তোর মাথায়? এতদিন আমি চেঁচাতাম দোকানে বসিস না জন্য, এখন মনে হচ্ছে তুই বাড়িতেই ভালো ছিলি। ব্যবসাটা যাবে এবার। আকবর সাহেব বিরক্ত হয়ে মারুফাকে থামিয়ে দিয়ে বলল, একটু চুপ করো মারুফা, সব সময় এত চেঁচামেচি করো কেন? কথাটা বলেই আকবর সাহেব এবারে নাফিসকে উদ্দেশ্য করে বললেন, উনি অস্বীকার করছেন, মানে দিবেন না টাকাটা? না বাবা, দেবেই না। উনি কোনো মতেই মানতে নারাজ যে টাকাটা বাকি রেখেছিলেন। বারবার বলছেন আমি নাকি মিথ্যা বলছি। আমি অনেক চেঁচামেচিও করেছি, কিন্তু তাও লাভ হয়নি। তুমি চিন্তা করো না, আমার এই মাসের বেতন থেকে তুমি টাকাটা কেটে নিও। আর কখনো আমি এমন করব না। নাফিস এবারে নিজেকে প্রস্তুত করলো বকা গালি সব কিছু খাওয়ার জন্য। আজ নাফিস এটা বিশ্বাস করেছে ওর গালি খাওয়াটা দরকার। আর কবে বুদ্ধি খুলবে ওর? এইভাবে চলতে থাকলে তো ব্যবসা শিখতে পারবে না। তবে অবাক করার বিষয় হলো আকবর সাহেব ওকে বকলো না একটুও। স্বাভাবিক গলায় বললেন, কাল একবার সুপ্তিকে ডাক্তারের কাছে নিয়ে যেও, আর যাওয়ার আগে তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেও। নাফিস বিস্মিত দৃষ্টিতে আকবর সাহেবের দিকে তাকিয়ে বলল, এর মধ্যে এই কথা কোত্থেকে এলো? আর টাকা লাগবে না। মাস শেষ হলে তো আমাকে বেতন দিতে চেয়েছো। তুমি তখনই সুপ্তিকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর তুমি 5,000 টাকা কেটে নিও। কথা দিচ্ছি আর এমন ভুল হবে না। আকবর সাহেব এবারে মুচকি একটু হেসে বললেন, ভুল করে যে তুমি নিজের ভুলটা বুঝতে পারছো, সেটা আমার কাছে স্বীকার করছো, এটা আমার কাছে যথেষ্ট বাবা। দোষটা তোমার ছিল না, তুমি ভালো মনে সাহায্য করতে চেয়েছিলে। আর এমন বকেয়ালন হয়ে থাকে। ব্যবসার শুরুতে আমিও টুকটাক ভুল করছি। তুমি তো আমারই ছেলে, অন্যের সাহায্য করতে গিয়ে নিজের বিপদে পড়বে, এটা হওয়াই ছিল। তার মানে তুমি রাগ করনি? মোটেও না, বরং আজ যেন একটু হলেও গর্ব হলো আমার ছেলের প্রতি যে ও কারো সাহায্য করতে চেয়েছিল। আর সাহায্য করতে গিয়ে যদি তুমি ঠকেও যাও, কখনো মন খারাপ করবে না, কষ্ট পাবে না। তোমার উদ্দেশ্য সৎ ছিল, তবে তোমার সেই সৎ উদ্দেশ্যের মূল্য দিতে পারিনি, তার লজ্জা পাওয়া উচিত। নাফিস কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে হুট করে কেমন যেন একটা দৃঢ়তার সাথে বলল, তুমি দেখো বাবা, এমন ভুল আমি আর কখনো করব না। এবার তো ভুল করছি, তবে আর না। এবার দেখো, দোকানটা অনেক বড় করব। আর আমাদের পাশে যে দোকানটা ছিল সেটাও আমি কিনবো। তোমার দোকান আমি নষ্ট করেছি, ওটা আবার তোমাকে আমি ফেরত দেবই দেব। ছেলের কণ্ঠের এমন দৃঢ়তাই আকবর সাহেবকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট ছিল। নাফিস এতটা ভেবেছে এটাই যথেষ্ট। যে ছেলেটার 2 দিন আগে ওর প্রতি কাজ করার ইচ্ছেই ছিল না, সে আজ কিনা ভাবছে যে বাবাকে নিজের দোকানে ফিরিয়ে দেবে। যে করে হোক ব্যবসার উন্নতি করবে, এটা কি কম বড় কথা নাকি? আকবর সাহেব সন্তুষ্ট গলায় নাফিসকে উদ্দেশ্য করে বলল, তুমি যে এই কথাগুলো আমাকে বলছো, এটাই আমার শান্তি। আমি জানি না তুমি কখনো করতে পারবে কি না, তবে দোয়া রইল। তবে যদি আমার জীবন দশায় তুমি আমাকে এই দোকানটা ফিরিয়ে দিতে নাও পারো, তোমার বলা কথাটা আমার শান্তি হিসেবে থাকবে। নাফিস কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে উঠল, আজ দোকান থেকে একটা শাড়ি নিয়ে এসেছি বাড়িতে। তোমাকে বলা হয়নি, মাস শেষে শাড়ির টাকা দিয়ে দেব। আসলে শাড়িটা দেখে মনে হয়েছিল সুপ্তিকে পরলে অনেক ভালো লাগবে, তাই নিয়ে এসেছি। আকবর সাহেব এবার একটু হেসে বলে উঠলেন, ঠিক আছে, এই শাড়িটার টাকা তোমার থেকে আমি নেব, কেননা এটা আমার ছেলের বউয়ের উপহার দিয়েছো না, এটা তুমি স্ত্রীকে উপহার দিচ্ছ, সেজন্য টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তবে চিন্তা করো না, বেশি দাম ধরবো না। নাফিস নিজেও হেসে উঠল। আরও টুকটাক কিছু কথাবার্তা শেষে নাফিস ঘরে এলো। সুপ্তি তখন চিন্তিত ভঙ্গিতে ঘরের মাঝে পায়চারি করে যাচ্ছে। নাফিস এসে আগে দরজাটা বন্ধ করে দিল। নাফিসের উপস্থিতি বুঝতেই সুপ্তি চিন্তিত গলায় বলল, কি বললেন বাবা? বকলো তোমায়? আরে না, বকা দেবে কেন? বাবা বলেছে আমার কোনো দোষ নেই, ক্ষমা করে দিয়েছে। সুপ্তি একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল,
বাবা বাসছিলাম। কথাটা বলেই সুপ্তি বিছানার উপরে বসে পড়ল। নাফিস দোকান থেকে সুপ্তির জন্য যে শাড়িটা এনেছিল সেটা আলমারি থেকে বের করে এনে সুপ্তির হাতে দিয়ে বলল, এই দেখো, এটা তোমার জন্য এনেছি। আমি তো এখন ইনকাম করি, প্রত্যেক মাসেই তোমায় নতুন নতুন শাড়ি কিনে দেব। যদিও এখনও এই শাড়ির টাকাটা পরিশোধ করা হয়নি, মাস শেষে বাবা বেতন দিলে সেখান থেকে দিয়ে দেব। শাড়িটা হাতে নিতেই সুপ্তির 2 চোখ জলে ভরে উঠল। বিস্মিত গলায় বলল, এটা তুমি আমার জন্য এনেছো? নাফিস আলতো হেসে উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আমি এনেছি আমার টাকায়। সুপ্তি অতিরিক্ত খুশিতে এবারে কেঁদে উঠল। নাফিস ওকে জড়িয়ে ধরল। সুপ্তিও পাল্টা 2 হাতে নাফিসকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একদিন আসবে। আমি সত্যি কখনো ভাবিনি যে তুমি কাজ করে কথা ভাববে। বাবা, মা, নয়ন, হিমেল সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা জমে আছে। আমি জানি ওরা তোমায় না বোঝালে তুমি কখনোই রাজি হতে না, বিশেষ করে হিমেল। কি বলছো? হিমেল অনেক বুঝিয়েছে আমাকে, অনেক রকমভাবে বুঝিয়েছে। তবে আমার কাজ করার ইচ্ছে জাগার সব থেকে বড় কারণ হলো আমাদের বাচ্চা। ওকে আমি কোনো কিছুর অভাব বোধ করতে দেব না। ওকে আমি খুব ভালোভাবে বড় করে তুলব। তবে সুপ্তি, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। সুপ্তি প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কি? এই যেমন ধরো, আমি এখন নতুন নতুন উপার্জন করছি, তাই তুমি আমার পুরো পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞ। তোমার সবাইকে ভালো লাগছে। তবে এমনটা যেন কখনো না হয় যে যখন আমি আরও বেশি উপার্জন করব, আমাদের পরিস্থিতি বদলাবে, তখন তুমি আমার পরিবারের ওপর থেকে কৃতজ্ঞতা হারিয়ে ফেলবে। কখনো যেন আলাদা হতে চেয়েও না আবার। সুপ্তি জানে না ভবিষ্যতে এই কথাটা বলবে কিনা। আপাতত মাথায় কথাটা আসেনি। হয়তো সেটা নিজের স্বার্থের জন্য, হয়তো সত্যি ভবিষ্যতে গিয়ে বলতো আলাদা হওয়ার কথা। নাফিস ওকে চেনে, হয়তো সেই জন্যই বলল। তবে নাফিসের এই কথাটা রাখা উচিত সুপ্তির। এই পরিবারের মানুষগুলোর থেকে আলাদা হওয়া উচিত হবে না। যারা নিঃস্বার্থভাবে সুপ্তি আর নাফিসের ভালো ভেবেছে, তাদের থেকে আলাদা হওয়া মানে বোকামি করা। নাফিসকে আশ্বস্ত করে বলল, কখনো বলবো না। আমার বিপদের দিনে যারা আমার পাশে দাঁড়িয়েছে, আমি কখনো তাদের ভুলবো না নাসিফ। প্রতিদিনের তুলনায় আজ হিমেলের একটু দেরি হলো অফিস থেকে বের হতে। ভাবলো নিশ্চয়ই নয়নতারা ওর জন্য অপেক্ষা করছে। নিচে নামতে নামতে আগে ভাবলো নয়নতারাকে আগে একটা কল করা দরকার। মেয়েটা অপেক্ষা করছে বোধহয়। যেই ভাবা সেই কাজ। হিমেল আগে ফোনটা বের করে নয়নতারার নাম্বারে কল করলো। নয়নতারা ফোনটা রিসিভ করতেই হিমেল অপরাধী গলায় বলল, সরি তারা, তোমাকে অপেক্ষা করতে চাইনি আমি, কিন্তু আসলে আজ খুব দেরি হয়ে গেল। ফোনের অপর পাশে থাকা নয়নতারা কিঞ্চিত রাগী গলাতেই বলল, আর এই জন্য আমি ভীষণ রেগে গেছি। প্রতিদিন আপনার জন্য দাঁড়িয়ে থাকতে পারবো না আমি। সারাদিন খাটাখাটির পরে এতক্ষণ আপনার জন্য দাঁড়িয়ে থাকার ধৈর্য আমার নেই। আপনার দেরি হবে একটাবার ফোন করে অন্তত জানিয়ে দেওয়া উচিত ছিল আমায়। আমি নিশ্চয়ই সারা রাত দাঁড়িয়ে থাকবো না আপনার জন্য। সিঁড়ি দিয়ে নামছিল তখন হিমেল। নয়নতারার কথাগুলো শুনেই পা থেমে গেল। কান থেকে ফোনটা নামিয়ে একবার দেখল কাকে কল করেছে। তারা নাম দিয়েই তো সেভ করা। নয়নতারার কণ্ঠই তো ভেসে এলো। তবে এইভাবে কেন কথা বলল নয়নতারা? নয়নতারা তো এইভাবে কথা বলে না। আর হিমেলই তো প্রতিদিন অপেক্ষা করে। আর আজ নয়নতারাকে সামান্য একটু অপেক্ষা করতে হয়েছে বলে এইভাবে কথা বলল হিমেলের সাথে। হিমেলের কেন যেন ঠিক বিশ্বাস হলো না। ভাবলো মজা করছে বোধহয় নয়নতারা। সন্দেহী গলায় বলল, তুমি মজা করছো তাই না তারা? অপর পাশ থেকে নয়নতারা ঝাঁঝালো গলায় বলল, অদ্ভুত তো, মজা করব কেন আমি? আপনার মনে হয় এই ক্লান্ত শরীরে আপনার জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আমি মজা করব? এইভাবে কেন কথা বলছো তারা? আমি তো তোমাকে অপেক্ষা করাই না কখনো। আজ তো করিয়েছেন। যাই হোক, আপনাকে আর আসতে হবে না অফিসে, আমি বাড়ি চলে এসেছি। হিমেল বিস্ময়ে ভরা কণ্ঠ নিয়ে বলল, তুমি চলে গেছো বাড়িতে? আমাদের না একসাথে বাড়ি ফেরার কথা ছিল, রাতে ফেরার সময় ফুচকা খাওয়ার কথা ছিল। তুমি চলে গেলে এইভাবে? ইচ্ছে নেই। আর তার থেকেও বড় কথা, আপনি যা বলবেন সেটাই আমার শুনতে হবে নাকি? কি ভেবেছেন আপনার কথায় আমি উঠবো আর বসবো? না, সেটা আমি বলিনি। তুমি তো অন্যদিকে চলে যাচ্ছ। নয়নতারা বিরক্তি মাখানো গলায় বলল, প্লিজ আজে বাজে কথা বন্ধ করুন, ভালো লাগছে না আমার। সারাদিন কাজ শেষে আপনার থেকে এত জ্ঞান শুনতে ভালো লাগে না আমার। বাড়ি চলে আসুন চুপচাপ।
কথাটা বলে ঠাস করে হিমেলের মুখের উপরেই নয়নতারা ফোনটা কেটে দিল। হিমেল কিছুক্ষণ অসহায়ের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। কি হয়ে গেল কিছুই বুঝতে পারল না। এটা কি সত্যি নয়নতারা ছিল? হ্যাঁ, কণ্ঠটা তো নয়নতারারই ছিল, তবে কথা বলার ভাষাগুলো নয়নতারার না। নয়নতারা এভাবে কখনোই হিমেলের সাথে কথা বলতে পারে না। নয়নতারা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে নাকি? তাও আবার বিপরীত পাশের মানুষটা যেখানে হিমেল। নয়নতারা মরে যাবে, তবুও কখনো হিমেলকে কষ্ট দেবে না, এমনটাই তো জানতো হিমেল। তবে আজকে যে অনেক কষ্ট দিয়ে ফেললো নয়নতারা হিমেলকে। হিমেল তো জ্ঞান দিচ্ছিল না, স্বাভাবিক একটা কথা বলেছিল। শেষে তো হিমেলকে আর কিছু বলার সুযোগও দিল না। কেমন মুখের উপরে কলটা কেটে দিয়ে অপমান করলো হিমেলকে। খুব খারাপ লাগলো হিমেলের। এক মুহূর্তের জন্য মনে হলো এটা সেই নয়নতারা না যাকে হিমেল নিজের উপযুক্ত জীবনসঙ্গী ভেবেছিল, বরং অনেকটা যেন রোমানের সাথে মিল পেল। হঠাৎ করে হিমেল কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলো। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো মনিরের সাথে আরও দুজন কলিগ। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বইয়ের কাছে যাবি জন্য তাড়াহুড়ো করে নামলি? মনিরের প্রশ্ন শুনে হিমেল স্বাভাবিক হয়ে মুখে হাসি ফুটিয়ে তুলে বলল, আরে বউয়ের সাথেই তো কথা বলছিলাম। আসলে ওর শরীরটা ভালো না জন্য নাকি আগেই বাড়ি চলে গেছে, তাই আর তাড়াহুড়ো করছি না। এখন আস্তে ধীরে বাড়ি ফিরলেই হবে। মনির ভ্রু কুচকে বলল, শরীর খারাপ জন্য চলে গেছে নাকি তোকে আবার ফলে রেখে চলে গেছে? হিমেল মনিরকে একটু ঝাড়ি দিয়ে বলল, একটা চর খাবি, আমার বউ এমন না, ও খুব ভালো। মনির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার বউ বাদে সবার বউ ভালো, কপালটা শুধু আমারই খারাপ। বউ না যেন ভাগ্য একটা কটকটি জুটেছে। হিমেল শব্দ করে হেসে উঠে বলল, কারণ তুই একটা বিটকেল। হাসাহাসি করতে করতে সবাই নিচে নামলো। মনির বাইক নিয়ে আসে। বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে বাইকটা পেয়েছে। যেহেতু আজ হিমেল একাই যাবে, তাই ভাবলো হিমেলকে বাড়ি পৌঁছে দেওয়া যাক। চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, ভাড়াটা বেঁচে যাবে। হিমেল বেশ গর্বের সাথে বলল, এমনি তো আমার ভাড়া বেঁচে যাবে, আমিও বাইক নিয়ে এসেছি। মনির চোখ বড় বড় করে হিমেলের দিকে তাকিয়ে বলল, তুই কবে বাইক কিনলি? আমাকে তো জানালি না। এত টাকা জমা আছে তোর কাছে, আর আমি কদিন আগে 10,000 টাকা ধার চাইলাম, তুই আমাকে দিলি না। হিমেল কিঞ্চিত বিরক্তি করা গলায় বলল, কথাটা তো শুনবি। আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন 1 টাকাও নেই, আর বাইকটা আমি কিনে নিই, আমার বউ উপহার দিয়েছে। মনির এবারে পূর্বের থেকেও দ্বিগুণ অবাক কণ্ঠে বলল, তুই যৌতুক নিয়েছিস আর সারাদিন আমাকে জ্ঞান দেস? বললাম তো আমার বউ উপহার দিয়েছে, এটাকে যৌতুক বলে না। মনির একটু চিন্তা ভাবনা করে বলল, এটা যৌতুক বলে না? আমার বউ তো আমাকে বাইকটা দিয়েছিল, তবে সেটা তো। হিমেল একটু বুঝিয়ে বলল মনিরকে। ভাবি চাকরি করে না, ভাবি নিজস্ব কোনো ইনকামও নেই। তার মানে ভাবির বাড়ি থেকে যা এসেছে সেটা ভাবির বাবার টাকা এসেছে, যেটাকে যৌতুক বলে, আর ওটা ছিল তোদের দাবি। আর আমার বউ নিজে ইনকাম করে অনেকদিন হলো টাকা জমিয়েছিল, আর সেই টাকা দিয়ে আমাকে উপহার দিয়েছে। তার মানে এটাকে বলে বউয়ের দেওয়া উপহার, যৌতুক না। বুঝতে পেরেছিস? এবারও মনিরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হতাশ গলায় বলল, কপালটাই খারাপ। আজ বউটা চাকরি করলে যৌতুক না বলে বউয়ের উপহার বলতে পারতাম বাইকটাকে। হিমেল খোঁচা দিয়ে বলল, আরো বিয়ে কর বাচ্চা বাচ্চা মেয়েদেরকে। কলেজে বড় একটা মেয়ে চাকরি করে তোকে বাইক উপহার দেবে, তাই না? বুড়ো ধামড়া হয়ে এতদিনে একটা নিজে বাইক কিনতে পারিসনি, আবার কম বয়সী বউয়ের থেকে উপহার নিবি। মনিরকে আরও টুকটাক গালি দিতে দিতে পার্কিং এরিয়ার দিকে গেল। হিমেল আগে মনিরকে নিয়ে গেলে বাইকটা নিজের বাইকটা দেখানোর জন্য। বাইকের কাছাকাছি যেতেই হিমেল ভূত দেখার মতো চমকে উঠল। দেখল নয়নতারা দাঁড়িয়ে আছে, দুহাতে একবার চোখ কচলালো। ভাবল ভূত দেখছে বোধহয়, তবে না, এখনও নয়নতারাকেই দাঁড়িয়ে থাকতে দেখছে। পাশে দাঁড়ানো মনিরকে উদ্দেশ্য করে বলল, সামনে কি তোর ভাবিকে দেখতে পাচ্ছিস? বইয়ের ভালোবাসায় কানা হয়ে গেলি, আর তুই যে বললি ভাবি বাড়ি চলে গেছে। আমি তো সেটাই জানতাম। মনির আর কিচ্ছু বলল না হিমেলকে ওখানে রেখে নয়নতারার দিকে এগিয়ে গিয়ে একটা লম্বা সালাম দিল। নয়নতারা সালামের জবাব দিল। টুকটাক কিছু কথোপকথন চলল তাদের মাঝে। এদিকে হিমেল তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। নয়নতারার সাথে কথাবার্তা শেষে মনির হিমেলকে উদ্দেশ্য করে বলল, তুই বাড়ি যা ভাই, তোর কপালে সুখ আছে, তোর একটা ভালো বউ আছে। আমি বাড়ি যাই, গিয়ে আবার ঝগড়ার জন্য প্রস্তুতি নিই। ভালো থাক, তোর রাত শুভ কাটুক। আমার রাজ্যে শুভ কাটবে না, সেটা জানি।
মনির সেখান থেকে চলে যেতেই নয়নতারা এগিয়ে এসে হিমেলকে উদ্দেশ্য করে অপরাধী গলায় বলল, ক্ষমা করে দেবেন আমায়। তখন আপনার সাথে ওভাবে কথা বলেছি বলে আসলে ইচ্ছে করে বলেছি আমি। একটু মজা করছিলাম, আপনাকে ভয় দেখালাম। তবে আপনাকে বোধহয় অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি, তাই না? সেজন্যই ক্ষমা চাইছি। আমি আর কখনো করব না এমন মজা। হিমেল খেয়াল করলো হঠাৎ করে ওর অস্থিরতা বেড়ে গেল। আসলে খুব বেশি চিন্তার মাঝে পড়ে গিয়েছিল নয়নতারার ব্যবহারের জন্য। তবে এখন যখন আবার সেই নিজের পুরনো তারাকে দেখল, তখন যেন স্বস্তি পেল। যদি এখন নিজেদের ঘরে থাকতো তবে নির্ঘাত নয়নতারাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সারা মুখে অজস্র চুমু খেত। বেশ অনেকটা সময় নয়নতারাকে ওইভাবেই জড়িয়ে ধরে বসে থাকতো। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল হিমেলের জীবনের শান্তি বোধহয় শেষ হয়ে গেল। যাক, আবার সেই পুরনো শান্তি ফিরে পেয়েছে, তাই হিমেলের শান্তি। এমন মজা কে করে তারা? আমার জানটা বেরিয়ে যেতে ধরেছিল। আমি তাই তো বলি, আমার গোলুমূলো তারা কি করে এমন বদলে গেল হঠাৎ করে? নয়নতারা আবার অপরাধী গলায় বলল, ক্ষমা করে দেবেন। আর কখনো এমন করব না, আমি কথা দিচ্ছি। আর কষ্ট দেব না আমি আপনাকে। আচ্ছা ঠিক আছে, এত ক্ষমা চাইতে হবে না। বাড়ি গিয়ে একটু কিছুক্ষণ জড়িয়ে ধরে বসে থেকো, তাহলেই হয়ে যাবে। আর তাও যদি দেখেছো আমার রাগ ভাঙছে না, তবে না হয় মানে কিছু না, বাড়ি গিয়ে বলবো। হিমেল বলল না ঠিকই, তবে নয়নতারা অনেক কিছুই বুঝে গেল। আর কথা বাড়ালো না। আগে যেমন ঠিক করেছিল ফুচকা খেতে যাবে, ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী চলল। বাইকে ওঠার পর আজ আর হিমেলকে একবারও নয়নতারাকে ধরে বসতে বলতে হলো না। নয়নতারা নিজে থেকেই ধরল। দুজনে শুধু ফুচকা খেয়েই থামলো না, আরও অনেক কিছু খেলো। খাওয়া দাওয়া শেষে দুজনে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রতিদিন যে রাস্তা দিয়ে যায় হিমেল, আজ সেই রাস্তা দিয়ে গেল না, বরং একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ি গেল। তাহলে সময়টা বেশি লাগবে, আর তাছাড়া এই রাস্তাটাও একটু ফাঁকাই থাকে। বরাবরের ন্যায় আজও হিমেল একটা অন্যরকম অনুভূতির সাক্ষী হলো। সঙ্গীটা অপরিচিত নয়, তবে অনুভূতিটা আলাদা। হিমেলের মাঝে মাঝে মনে হয় বোধহয় রোজ রোজ নতুন করে আবার নয়নতারার প্রেমে পড়ছে, রোজ নতুনভাবে নয়নতারাকে আবার ভালোবাসছে। প্রতিদিনের অনুভূতিটা আলাদা। এই অনুভূতিটা একবারের জন্য একঘেয়ে মনে হচ্ছে না হিমেলের কাছে, পুরনোও মনে হচ্ছে না। দিন দিন ভালোবাসা বাড়ছে নয়নতারার প্রতি, আর হিমেলেতে ভীষণ সন্তুষ্ট। হিমেল চায় না কখনো এক মুহূর্তের জন্য নয়নতারার এটা মনে হোক যে হিমেলের ভালোবাসা কমে যাচ্ছে, কিংবা হিমেল ওকে অবহেলা করছে। বরং হিমেল চায় নয়নতারা যেন সারা জীবন হিমেলের ভালোবাসা অনুভব করতে পারে। হিমেল যে পরিমাণ নয়নতারাকে ভালোবাসে ততটুকুই যেন নয়নতারা অনুভব করতে পারে। সারা জীবন যেন নয়নতারা হিমেলের প্রতি সন্তুষ্ট থাকতে পারে, এতটুকুই চায় হিমেল। কিছু কাজের জন্য আজ আবারও কয়েকদিনের জন্য হাসানকে শহরের বাইরে যেতে হচ্ছে। নিজের জামা কাপড় হাসান নিজেই গোছালো। রুমানা কোনো দিনও গুছিয়ে দেয়নি ওকে। হাসানের অবশ্য এসব নিয়ে কখনো কোনো অভিযোগ ছিল না। হাসান নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। আলমারিটা খুলতেই ভেতরটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগলো। আলমারিটা তো এত ফাঁকা থাকে না। রুমানের জামা কাপড় তো একদম ঠাসা থাকে। আলমারির মাত্র একটা তাক হাসানের জন্য বরাদ্দ। সেই তাকেও মাঝে মাঝে রুমানার জামা কাপড় দেখতে পায়। এমনকি অন্যান্য তাকেও রুমানার খুব বেশি জামা কাপড় আজ নেই। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না হাসান। 2 দিন হলো রুমানার সাথে কথা একদমই বন্ধ। তবে এই নিয়ে হাসান এখন বেশি আর মাথা ঘামালো না। কে জানে কি করছে রুমানা। নিজের কাপড় চোপড় গোছানো শেষে ব্যাগটা ঘরের এক কোনায় রাখতে গিয়ে সেখানে আরও 2টো সুটকেস দেখতে পেল। কপালে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো হাসানের। এই ব্যাগগুলো এখানে কি করছে? রুমানের নাম ধরে জোরে জোরে ডাকলো কয়েকবার। রুমানা তখন ঘরে ছিল না। ঘরে এলো ঠিকই হাসানের ডাক শুনে, তবে মুখে কিছু বলল না। রুমানাকে দেখে হাসান বুঝতে পারল কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছে। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ তুমি? রুমানা ছোট্ট করে উত্তরে বলল, হ্যাঁ, কই, জানাওনি তো আমাকে? তুমি সব বিষয়ে আমাকে জানাও যে আমার থেকে সবকিছুর কৈফিয়ত চাইছো। হাসান বুঝল এই নিয়ে এখন বেশি কথা বাড়ালে ঝামেলা হবে। যেখানে যাওয়ার ইচ্ছে যাক, ফিরে তো আবার এখানেই আসবে। ব্যাগগুলোর দিকে ইশারা করে দেখিয়ে বলল, এগুলো এখানে কি করছো? রুমানা আবারও গম্ভীর গলায় বলল, যার যেখানে জায়গায় সেখানেই আছে। হাসান এবারে কিঞ্চিত রাগী গলায় বলল, একদম হেলি করে কথা বলবে না, সোজাসুজি কথা বলো। এগুলো জায়গা তো এখানে না। আমি সোজাসুজি কথা বলছি হাসান, আর ঠিকই বলছো। সুটকেসগুলোর জায়গা
এখানে এই বাড়িতে না, আর না আমার জায়গা এই বাড়িতে। সেজন্য আমার আসল জায়গা যেখানে, সেখানেই চলে যাচ্ছি। মানে কোথায় যাচ্ছ তুমি? তোমার স্বামীর বাড়ি তোমার আসল জায়গা না? তাতে কোনটা তোমার আসল জায়গা? ঠিক বলেছ, এটা আমার স্বামীর বাড়ি, আমার বাড়ি না। অবশ্য এটা তোমার বাড়িও না, থাকি তো ভাড়া বাড়িতে। এতদিনে একটা নিজের জায়গা জমি করার মুহূর্ত হয়েছে, তাও সেখানে ভাগ নিতে চাইছে নিজের ভাই। দুদিন পর দেখবে সেটাও আর নিজের থাকবে না। তোমাকে বোকা বানিয়ে হিমেল সবকিছু নিজের নামে লিখে নেবে যখন, তখন বুঝবে ঠেলা। হিমেল কখনো এই কাজ করবে না। বাজে কথা বাদ দিয়ে বলো, যাচ্ছ কোথায়? তোমার বাড়ি আসছে নাকি? আমার বাড়ি না থাকলেও আমার বাপের বাড়ি আছে। তুমি নিশ্চয়ই জানো আমি আমার বাবার কতটা আদরের। আমার বাবার সামর্থ্য কতটুকু সেসবেরও নিশ্চয়ই আন্দাজা আছে। এখন আমি এটা ভেবে আফসোস হচ্ছে, আমার বাবা কেন তোমার মতন একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিল। আসলেই আমারই বোঝা উচিত ছিল যে তোমার মতো মিডল ক্লাস লোকজনের মাইন্ড মিডল ক্লাসই হয়। কখনো তোমাদের মাইন্ডসেট আমার সাথে মিলবেই না। স্পষ্ট করে বলো, তুমি কি বলতে চাইছো? চলে যাবে তুমি? মুক্তি চাইছো আমার থেকে? রুমানা গা ছাড়া ভাব নিয়ে বলল, সেটা তোমার ইচ্ছে, তুমি কি করবে। তবে আমি আর এখানে থাকবো না। তোমার মতন একটা স্টুপিডের সাথে থাকার কোনো মানেই হয় না। তুমি থাকো তোমার মা আর ভাইকে নিয়ে, আমার কোনো প্রয়োজন নেই এই বাড়িতে। তাই আমি চলে যাচ্ছি। এই সংসারে আমি আর থাকবো না। রুমানা ভীষণ আত্মবিশ্বাসী এই ব্যাপারে যে হাসানুকে আটকাবেই, কোনো মতেই রুমানাকে যেতে দেবে না। রুমানা এই ব্যাপারেও আত্মবিশ্বাসী যে হাসান এখন ওকে বলবে যে তুমি যা চাও আমি তেমনটাই করব, তোমার খুশির জন্য আমি সব করতে পারি। এমনটাই হয়ে এসেছে বরাবর, তাই রুমানার এমনটা ভাবাই স্বাভাবিক। এই তো এখন হাসান চুপ করে আছে, রুমানার কথাগুলো শুনে অবাক হয়ে গেছে। আর একটু সময়ের অপেক্ষা, তারপরেই হাসান এসে রুমানার হাত পা ধরা শুরু করবে, যেন ওকে ছেড়ে চলে না যায়। রুমানা জানে হাসান ওকে ভালোবাসে, থাকতে পারবেন না হাসান রুমানাকে ছাড়া। বিয়ের পর থেকে একমাত্র কাজের সূত্র ছাড়া হাসান এক রাতের জন্য রুমানাকে ছাড়েনি। রুমানা বাপের বাড়িতে গেলে সারাটা দিন যেতে না পারলেও রাতে গিয়ে ঠিক উপস্থিত হয়েছে। এইদিকে রুমানা ততক্ষণে একদম তৈরি হয়ে গেছে, বিছানার উপর থেকে হাত ব্যাগটাও নিল, আবার হাসানকে উদ্দেশ্য করে বলল, চলে যাচ্ছি আমি হাসান। তোমার ভালোবাসা দুর্বল হয়ে গিয়েছে। সেদিনই আমি তোমার কাছে ফিরবো যেদিন তুমি আবার আমাকে আগের মতো ভালোবাসতে পারবে। রুমানা কথাটা বলতেই হাসান অবিশ্বাস্য গলায় বলে উঠল, তুমি চলে যাবে আমাকে ছেড়ে? কেন চলে যাব না? এখান থেকে আমি কি করব? তুমি তো আমার কথা শুনবে না, তাই আমি চলে যাওয়াই ভালো। রুমানার মনে হলো কাজ হয়েছে। হাসান ধীরে ধীরে এগিয়ে আসলো রুমানার দিকে, রুমানের কাছে থাকা ব্যাগটা কেড়ে নিল। এই তো কাজ হয়েছে, হাসান আর ওকে যেতে দেবে না। রুমানা খেয়াল করলো হাসান ওর ব্যাগের চেনটা খুলে ভেতর থেকে হাসানের ক্রেডিট কার্ডটা নিল, আবার পূর্বের মতন ব্যাগের চেনটা বন্ধ করে রুমানার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এবারে যেখানে ইচ্ছে যাও, যতদিন ইচ্ছে থাকো। যদি কখনো ফেরার ইচ্ছে না হয় তবে ফেরো না, কোনো সমস্যা নাই। আশা করছি গাড়ি ভাড়াটাও তোমার আছে, আর না থাকলেও সমস্যা নেই। তোমার বাবা তো আছেই, ওনাকে কল করো, পাঠিয়ে দিবেন। রুমানা বিস্ফোরিত নয়নে হাসানের ক্রেডিট কার্ডটা দিকে তাকালো, আঙুলের ইশারায় ক্রেডিট কার্ডটা দেখিয়ে বলল, ওটা নিলে কেন? ও বাবা, ওটা তো আমার, আমি নেব কেনা? তুমি হলো উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, আমি হলাম মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আমার এইসব জিনিসপত্র নিয়ে তুমি কি করবে? বরং আমার গা ঘিন ঘিন করার কথা। যাই হোক, যাও, আর এখানে সময় নষ্ট করো না। রুমানা এবার রাগান্বিত গলায় বলল, বাড়াবাড়ি করছো কিন্তু তুমি, কার্ডটা দাও। হাসান খুব একটা পাত্তা দিল না রুমানার কথায়। ক্রেডিট কার্ডটা মানিব্যাগের ভিতরে রেখে গা ছাড়া ভাব নিয়ে রুমানাকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমি বাড়াবাড়ি করছি, তাই বলছি আমার সাথে থাকার দরকার নেই, চলে যাও তুমি। রুমানা বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুমি আটকাবে না আমায়? আমি কিন্তু চলে যাচ্ছি হাসান। একবার চলে গেলে কিন্তু আমি আর ফিরবো না। হাসান স্বাভাবিক গলাতেই বলল, এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। যাওয়ার সিদ্ধান্ত যেমন সম্পূর্ণ তোমার একার, তেমনি ফেরার সিদ্ধান্তও তোমার একারই হবে। তবে তোমাকে আমি আবার গ্রহণ করব কি না সেই সিদ্ধান্তটা আমার হবে। তুমি চলে যাওয়ার পর আবার ফিরবে কি ফিরবে না সেটা ভাবা বাদ দিয়ে এটা ভাবো যে তুমি ফিরলেও আমি তোমাকে আর গ্রহণ করব কি না, সব কিছু ভেবে তারপর বাড়ির বাইরে পা রেখো। রুমানা হাসানের আচরণে অবাক না হয়ে পারল না।
কি ভেবেছিল আর কি হয়ে গেল, যাকে বলে একদম ভাবনার সম্পূর্ণ বিপরীত। কিছু মুহূর্তের জন্য রুমানার মাথা কাজ করা বন্ধ করে দিল। এই নতুন হাসানকে চিনতে খুব কষ্ট হচ্ছে রুমানার, সেই সাথে হাসানের সাথে মানিয়ে নিতেও কষ্ট হচ্ছে। তবে এখন যদি থেকে যায় তবে হাসানের সাহসটা আরও বেড়ে যাবে। ভাববে সত্যি বোধহয় রুমানা অসহায়, সেটা তো হতে দেওয়া যায় না। ব্যাগটা আবারও কাঁধে নিয়ে তেজি গলায় বলল, চলে যাচ্ছে আমি, প্রয়োজন নেই আমার তোমার ক্রেডিট কার্ডের। থাকো তুমি তোমার মা ভাইকে নিয়ে। আমি বলছি তুমি অবশ্যই পস্তাবে। আমার মতো স্ত্রী তুমি কোথাও পাবে না, সারা দুনিয়া খুঁজেও পাবে না। হাসান আলতো হেসে বলল, একদম ঠিক বলেছ। তোমার মতন স্ত্রী সারা দুনিয়া খুঁজলেও আর পাবো না। স্বামীর থেকে এত ভালোবাসা পাওয়ার পরেও স্ত্রীর মনে শুধু মাত্র টাকা পয়সা, অর্থ সম্পত্তির লোভ থাকে, তেমন স্ত্রী সত্যি পাওয়া মুশকিল। সত্যি বলতে তোমার সংসার করার কোনো যোগ্যতা নেই। শাট আপ হাসান। হাসান ধমকের সুরে বলল, চুপ, আজ আমি বলবো, তুমি শুনবে। কি দেয়নি তোমাকে আমি? মুখ ফুটে শুধু আমি বলেছি, সঙ্গে সঙ্গে আমি সেটা তোমার সামনে হাজির করেছি। আমার নিজেরই মনে হয়েছে যে বারবার আমার কাছে যেতে, হাত পেতে টাকা চাইতে হয়তো তোমার অস্বস্তি হবে, সেই জন্য নিজের ক্রেডিট কার্ড তোমার কাছে দিয়ে রেখেছি। তোমার জন্য সবার সাথে সম্পর্ক খারাপ করেছি। তোমার ছোট বোন এমন কোনো ইচ্ছে নেই যেটা আমি পূরণ করিনি। আর কি চাও তুমি? রুমানা খেকিয়ে উঠে কিছু বলতে চাইলে হাসান আঙুল উঁচিয়ে ওকে চুপ করিয়ে দিয়ে বলল, একদম চুপ, যথেষ্ট বলে ফেলেছো তুমি। আজ যা বলেছ, এই এক মুহূর্তের মাঝে তোমার প্রতি আমার সব ভালোবাসা উড়ে গেছে। তোমাকে আমি যতটা ভালোবাসি তার 1% যদি কোনো কুকুরকে ভালোবাসতাম, তবে সেই কুকুরটাও আজ আমাকে ছেড়ে যেতে পারতো না। আর সেখানে তুমি তো একটা মানুষ, আজ তোমার তুলনা একটা কুকুরের সাথে করতেও আমার বিবেকে বাজছে। রুমানা যেন একেবারে বাকরুদ্ধ হয়ে গেল। হাসান ওকে এতটা নিচু করে কথা বলছে, এটাও সম্ভব? রুমানার এইসব ভাবনার মাঝে হাসান আবারও বলে উঠল, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও। মনে রাখো, আমার হৃদয়ে যদি ভালোবাসা থাকতে পারে তবে ঘৃণাও থাকতে পারে। আর আমি পস্তাবো না, পস্তাবি তুমি। তুমি যদি আমার সাথে সংসার করতে না পারো, এই পৃথিবী কোথাও কারোর সাথে সংসার করতে পারবে না। ফিরতে তোমাকে হবেই। তবে হাসান আর তোমাকে কোনোদিন নিজের জীবনে গ্রহণ করবে না। বেরিয়ে যাও এখন আমার বাড়ি থেকে। বেশ, আমিও দেখি তোমার আমাকে প্রয়োজন হয় কিনা। যাচ্ছি আমি। কথাটা বলে রুমানা সত্যিই চলে গেল। রুমানা ঘর হতে বের হতেই হাসান ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। রুমানা আরও একবার অবাক হলো, বিস্ময় ভরা দৃষ্টিতে পিছনে তাকালো। দরজার অপর পাশে হাসান বসে আছে, অথচ একটা বারের জন্য রুমানাকে আটকাতে এলো না। এখানে আর সত্যিই থাকা যায় না। বেরোনোর সময় হিমেলের সাথে দেখা হলো। রুমানাকে এমন বড় বড় দুটো ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখে হিমেল প্রশ্নাত্মক গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন ভাবি? রুমান রাগান্বিত গলায় বলল, বাপের বাড়ি চলে যাচ্ছি। আমার এখানে থাকাটা তোমাদের কারো সহ্য হলো না। আমি সংসার করি সেটা তো তোমরা কেউ চাও না। আমি না থাকলে তোমার ভাইয়ের ঘাড়ে বসে তো সারাদিন গিলতে পারবে না। হঠাৎ করে রুমানা কী সব আবল তাবল বলে যাচ্ছে। হিমেলের মাথার মধ্যে ঠিক গেল না কথাগুলো। কি আবল তাবল বকছেন? ও এখন তবে আমাকে পাগল বানাতে চাইছো? যা ইচ্ছে তাই করো। তবে কি বলো তো, তোমাদের এসব ফাঁদে পা দেওয়ার জন্য আমি আর এখানে থাকছি না। চলে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে। যেই না দেখেছো আমার স্বামীর মাঝে একটু ঝামেলা হয়েছে, অমনি মাঝখানে ঢুকে পড়লে। মা আর ছেলে মিলে একদম মাথাটা খেয়ে নিলে ওর, তাই না? এখন তো নিশ্চয়ই খুব শান্তি পাবে। আমি চলে যাচ্ছি। আজ বাড়িতে তো আনন্দ অনুষ্ঠান হবে। বেশ, যা ইচ্ছে তাই করো। হিমেলকে আর কিছু বলার সুযোগও দিল না রুমানা। গটগট পায়ে হেঁটে চলে গেল। একটা রিক্সা ডেকে সেটাতে উঠে পড়ল। হিমেল ভিতরে এসে সোজা হাসানের ঘরে এলো। দেখলো দরজাটা বন্ধ বাইরে থেকে। বেশ অনেকবার ডাকলো হাসানকে, তবে কোনো সাড়া শব্দ পেল না। অনেকক্ষণ অপেক্ষা করলো দরজার বাইরে, তবে ভেতর থেকে হাসানের উত্তর এলো না। হিমেল বুঝলো এখন আর ওকে ডেকে লাভ হবে না। ঝামেলা যা হওয়ার হয়ে গেছে। হাসান এখন আর কোনো কথাই বলবে না। ভাবলো মমতা বেগমের কাছে যাওয়া যাক, উনি তো বাড়িতেই ছিলেন, দেখা যাক কিছু জানেন কিনা। যাও নিয়ে এসো ভাবিকে, 2 দিন হলো চলে গিয়েছে ভাবি। এখন তো একটা কমাও ভাইয়া। একটু আগেই অফিসের কাজ সেরে বাড়ি ফিরল হাসান। হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসেছে।
রান্নাঘরে তখন নয়নতারা খাবার গরম করছে। হাসানের পাশে দাঁড়িয়ে আছে মমতা বেগম। এর মাঝেই হিমেল হাসানকে উদ্দেশ্য করে কথাটা বলল। 2 দিন হলো রুমানা চলে গেছে, কারো সাথে কোনো যোগাযোগ নেই। হিমেল অবশ্য একবার কল করেছিল, তবে রুমানা কলটা রিসিভ করেনি, আর হাসান যোগাযোগ করার চেষ্টাও করেনি। তবে হিমেলের এখন মনে হচ্ছে রুমানাকে বোধহয় ফিরিয়ে আনা দরকার। সেই জন্য হাসানকে উদ্দেশ্য করে কথাটা বলল। আমি তো রাগ করিনি হিমেল, আর 2 দিন হোক কিংবা 2 বছর হয়ে যাক, আমি ওকে নিতে যাব না, সেটা ওকে স্পষ্টভাবে জানিয়েছি। ওর ফেরার হলে ফিরতে পারে, তবে আমি আর ওকে গ্রহণ করব না। কি আজে বাজে কথা বলছো? এত সহজ নাকি একটা সংসার ভেঙে ফেলা? তুমি ভাবিকে ছাড়া ভালো থাকতে পারবে? আমরা কি জানি না তুমি ভাবিকে কতটা ভালোবাসো? তবে হাসান স্বাভাবিক গলায় বলল। সবাই বুঝলো, শুধু তোর ভাবি বুঝলো না। ও যদি না বোঝে তবে আমি আর ওকে জোর করব না, তবে আমি ওকে আনতেও যাব না। মমতা বেগম অসহায় মুখে তাকালেন হিমেলের দিকে। বড় ছেলের বউকে তিনিও খুব একটা পছন্দ করেন না। খুব একটা বললে হয়তো ভুল হবে, পছন্দই করেন না। তবে এইভাবে বাড়ির বউ সংসার ছেড়ে চলে যাবে চিরদিনের মতন, এই ব্যাপারটা তারও পছন্দ নয়। 5টা বছর তো হলো একসাথে আছেন এই বাড়িটাতে। উনি জানেন ওনার ছেলেও ভালো থাকবে না ওই মেয়েকে ছাড়া। কে জানে কী পেয়েছে ওই মেয়ের মাঝে। তবে যেহেতু ওনার ছেলে ভালো থাকবে না, তবে ওই মেয়েটার বাড়িতে ফেরাই ভালো। হিমেল ইশারায় মমতা বেগমকে আশ্বস্ত করলেন, তবে এখন যেন আর কিছু না বললেই না। খাওয়া দাওয়া শেষ করে হাসান ঘরে গেল, ওর পিছনে পিছনে গেল হিমেল। দুজনে বিছানায় বসলো। হিমেল কিছু বলার আগেই হাসান নিজ থেকেই বলে উঠল। রুমানাকে ফিরিয়ে আনার কথা বাদে যা ইচ্ছে বল। ভাবিকে ফিরিয়ে আনার কথা বলা ছাড়া আর কোনো কথা নেই ভাইয়া আমার কাছে। একটা কথা বলি ভাইয়া, তুমি ভাবিকে আমাদের থেকে বেশি ভালোবাসো, এটা নিয়ে কখনো কোনো অভিযোগ ছিল না। বউকে ভালোবাসতেই হবে। আমার অভিযোগ ছিল তোমার আমাদের প্রতি করা অবহেলাতে। বউকে ভালোবাসার জন্যই যে বাকিদেরকে অবহেলা করতে হবে এমনটা তো না। ভুল করেছি। হ্যাঁ, কিন্তু এখন তো সেই ভুলটা তুমি শুধরে নিতে পেরেছ। তুমি আমাদের সাথে থাকতে চেয়েছো, আমাদেরকে ছাড়তে চাওনি, এটাই যথেষ্ট ভাইয়া। এখন আমাদের সাথে থাকার জন্য তোমার সংসার ভেঙে যাক, এটা আমি কিংবা মা কেউই চাই না। তুমি বরং ভাবিকে নিয়ে আলাদাই থাকো। আর তাছাড়া আলাদা থাকা মানেই তো সম্পর্ক শেষ না, তাই না? মায়ের কোনো অসুবিধা হবে না আমার কাছে। হাসান বিস্ময়ে ভরা দৃষ্টিতে হিমেলের দিকে তাকিয়ে বলল। তুই আমাকে এই কথাটা বলছিস? তুই আমাকে আলাদা হতে বলছিস? মানলাম সংসারের গুরুত্ব অনেক, তবে কিছু কিছু ক্ষেত্রে সংসার ভাঙাটাই বোধহয় উত্তম হয়। রুমানার কাছে আমার কোনো মূল্য নেই, সে সম্পর্কে কোনো সম্মান থাকে না, সেই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো মানে হয় না। তাছাড়া আমি কিন্তু ভাঙতে চাইনি সংসার। একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে রুমানা এত বড় একটা পদক্ষেপ নিয়েছে। চলে যাওয়ার আগে ঠিক কি বলে আমাকে অপমান করেছে, সেগুলো আমি আর তোকে না বলি। বলার দরকারও নেই ভাইয়া। আমি এই কথাটা তোমাকে বলছি তার কারণ আমি জানি তুমি ভাবিকে ছাড়া ভালো থাকতে পারবে না। আবার এমনটাও না যে তুমি নতুন করে আবার জীবনটা শুরু করতে চাইছো। তাই বলছি, এই ছোটখাটো ঝামেলার জন্য নিজের জীবনের সুখ হারিয়ে ফেলার কোনো মানেই হয় না। মাঝে মাঝে না হয় একটু নিচু হলে, নিজের স্ত্রী তো, সমস্যাকে নিচু হলে। কথাগুলো বলে হিমেল তাকালো হাসানের দিকে। খেয়াল করলো হাসানের চোখ দুটো ভিজে উঠছে। হাসান কাঁদছে। হিমেল কোনো দিন হাসানকে কাঁদতে দেখেনি। ছেলেরা তো স্বভাবেই এমনি, একটু কঠিন। ছেলেরা নাকি কাঁদে না। এমনকি যেদিন ওদের বাবা মারা গিয়েছিল সেই দিনও হিমেল হাসানের চোখে জল দেখেনি। আসলে হাসান সেভাবে নিজের কষ্টগুলো হয়তো প্রকাশই করতে পারে না, খুব চাপা স্বভাবের। তবে আজ হয়তো আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। দেখেছো ভাইয়া, দুদিনেই ভাবি শূন্যতায় তোমার চোখে জল চলে এসেছে, আর তুমি বলছো সারা জীবন কাটাবে। হাসান খুব অসহায় গলায় বলল। আমি ভালোবাসি রুমানাকে, এটা ঠিক। আমি ওকে খুব ভালোবাসি, আর সারা জীবন হয়তো বাসবো। তবে ওর দিক থেকে আমার প্রতি কোনো ভালোবাসাই ছিল না। ওর শুধু দরকার টাকার, সংসার ওর ওপর কর্তৃত্বের। ও কি আমায় একটা কথা বুঝিয়ে বলতে পারতো না? ওর কাছে যেন আমি কোনো খেলনা, আমার আবেগগুলো ওর কাছে খেলনা বস্তু। ওর কাছে ছোট হওয়া বড় ব্যাপার না। আমি 5টা বছর ধরে তাই হয়ে এসেছি। তবে এত কিছু করে তো আমি ওর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করতে পারলাম না। হিমেলের খুব খারাপ লাগলো হাসানের জন্য। অনুভব করতে পারলো হাসানের অসহায়ত্ব। তবে হিমেল হাসানকে বোঝানো ছাড়া কিছুই করতে পারবে না। হাসানের কাঁধে হাত রেখে বলল। ঝামেলার বিষয়টা এখানে থামিয়ে দাও ভাইয়া। তুমি আমার ভাই, এই কথাটা কোনোদিনও মিথ্যে হবে না। আমরা যেখানেই থাকি না কেন, তুমি আমার ভাইই থাকবে। ভাবিকে ফিরিয়ে নিয়ে এসো। জানি ভাবি ভালো ছিল না, আমাদেরকে সহ্য করতে পারে না,
তবে তাও বাড়িটা খালি খালি লাগছে। ভাবির চেঁচামেচি ঝগড়া এসবেরই অভ্যাস হয়ে গেছে। দেখছো না মাও কেমন মন মারা হয়ে থাকে। আর তার থেকেও বড় কথা, এই সংসার ভাঙা বিষয়গুলো আমার ভালো লাগে না ভাইয়া। তুই না আবার সংসার ভাঙতে বলেছিলি। তুই কি বুঝতে পারছিস না আমি আবার থেকেও বেশি অসহায়? তুই যাই বলিস না কেন, হিমেল রুমানার থেকে দুলাভাই 1000 গুণ ভালো আছে। ফিরিয়ে নিয়ে গেল তো আপাকে, ছেলে মেয়ের খাতিরে হোক আর যার খাতিরে হোক সংসার তো করছে, ছেড়ে তো যায়নি। তা ঠিক বলেছ, ওনার একটু উন্নতি হয়েছে। তবে রুমানার উন্নতি হওয়া সম্ভব না না। তাই তুই আর এই নিয়ে আমাকে কিছু বলিস না হিমেল। সংসার একটা শান্তির জায়গা হওয়া উচিত। সারাদিন এত খাটাখাটুনির করার পর বাড়ি ফিরে যদি বউয়ের কাছ থেকে অন্তত মানসিক শান্তি না পাই, তবে এই সংসারের দরকার নেই। রুমানাকে যদি আমি ফিরিয়ে আনি তবে ও প্রশ্রয় পেয়ে যাবে। এবারে আমার মানসিক শান্তি আরও নষ্ট করবে। আমি সেসব চাই না। আমি এমনই বেশ আছি। হিমেল আর চেয়েও জোর করতে পারল না। হাসানের যেন মন থেকে ইচ্ছেটা উঠে গেছে রুমানাকে ফিরিয়ে আনার। সেখানে জোর করবে কি করে? জোর করা সাজেও না। হাসানের সাথে কথা শেষে হিমেল উঠে চলে আসলো নিজের ঘরে। দরজায় দাঁড়াতেই দেখল ঘরের ভেতরে নয়নতারা আবার গুছানো ঘরটাই গোছাচ্ছে। হিমেল কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকেই নয়নতারাকে দেখল কি সুন্দর যত্ন নিয়ে পুরো ঘর গোছাচ্ছে। হিমেলের প্রত্যেকটা জিনিস আরও যেন বেশি যত্ন সহকারে গুছিয়ে রাখছে। এই দৃশ্যটা দেখে হিমেলের কেমন যেন একটা শান্তি অনুভব হলো। একটু আগে হাসান যে মানসিক শান্তির অভাবের কথা বলেছিল, হিমেল যেন নিজের ঘরে সেই মানসিক শান্তিটা খুঁজে পেল। নয়নতারাকে একবার ডাকলো। তারা হিমেলের ডাক শুনে নয়নতারা দরজার দিকে তাকালো। হিমেলকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখে হাসি ফুটে উঠল। নয়নতারার সেই হাসির মাঝে যেন হিমেল নিজের মানসিক শান্তিটা খুঁজে পেল। মনে হলো এই হাসিটা দেখার জন্য হিমেল বারবার নয়নতারার কাছে ছোট হতেও প্রস্তুত। শুধুমাত্র এই মানসিক শান্তিটুকুর জন্য হিমেল 1000 বার বিনা অপরাধে নয়নতারার কাছে ক্ষমা চাইতে পারে। শুধুমাত্র নয়নতারার মুখের হাসিটা দেখার জন্য হিমেল সব করতে পারে। ভাইয়া ঠিক আছে, কথা বলছো তুমি? হিমেল ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে করতে বলল। ঠিক আছে ভাইয়া। নয়নতারা আরও কিছু প্রশ্ন করল, তবে সেই সব প্রশ্ন হিমেলের কানে গেল না। নয়নতারার হাতটা ধরে নিয়ে গিয়ে বিছানায় বসালো। হিমেল ওর পাশে বসলো না, বরং নয়নতারার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ল। মাথা ব্যথা করছে তারা, একটু চুলগুলো টেনে দাও তো। নয়নতারা চিন্তিত গলায় বলল। খুব বেশি ব্যথা করছে, চা বানিয়ে এনে দেবো, ওষুধ খাবে? নয়নতারার কণ্ঠে চিন্তা প্রকাশ পাওয়ায় হিমেল ওর মুখের দিকে তাকালো। নয়নতারার গালে আলতো করে হাত রেখে বলল, তুমি খুব ভালো তারা। তুমি প্রত্যেকটা মুহূর্তে আমাকে বুঝিয়ে দাও যে তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত। তুমি আমার মানসিক শান্তির কারণ। হঠাৎ এই কথা বলছো যে? নয়নতারার গাল থেকে হিমেল হাতটা নামিয়ে নয়নতারার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমার পরিবার নিয়ে কি তোমার কোনো অভিযোগ আছে তারা? আমার মা তো এখন অনেকটা ভালো হয়ে গেছে, এখন তো আর তোমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না। আপাও ভালো হয়ে গেছে, তাও কি তুমি আলাদা থাকতে চাও আমার সাথে? নয়নতারা তড়ি ঘড়ি করে বলল, না তো, আমি তো কখনো এমনটা বলিনি। আমার কোনো আচরণে কি তোমার খারাপ লেগেছে, নাকি মা কষ্ট পেয়েছে এই কথাটা তোমাকে বলেছে? বিশ্বাস করো হিমেল, বিয়ের পর থেকে আমি এক মুহূর্তের জন্য কখনো ভাবিনি তোমার সাথে আলাদা থাকবো। আমাকে বাবা শিখিয়েছে সবাইকে নিয়ে পরিবার হয়। তোমার মনে নেই আমাদের বিয়ের দিন বাবা আমায় বলেছিল যৌথ পরিবারে আসার পর আমি যেন কখনো নিজের একার সুখের কথা না ভাবি? তবে তুমি ভাবলে কি করে আমি আমার বাবার কথার অমান্য করব? হিমেল আবারও কিছু একটা বলে উঠতে ধরল, তবে হঠাৎ করে মনে হলো নয়নতারা অনেকক্ষণ থেকে তুমি বলে ডাকছে। হিমেল লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, তুমি আমায় তুমি করে ডাকছো? মুহূর্তের মাঝে নয়নতারা লজ্জায় নেতিয়ে গেল। দৃষ্টি নামিয়ে মিনমিনে গলায় বলল, হ্যাঁ, আজ সকাল থেকেই তো ডাকছি, তুমি খেয়ালই করনি। কি বলছো? সকাল থেকে তুমি বলে ডাকছো আর আমি টের পাইনি? না, আমি সকাল থেকেই তুমি বলে ডাকছি। অনেক দিন থেকে চেষ্টা করছি বলার, কিন্তু পারছিলাম না। অনেক কষ্টে আজ বলছি। হিমেল মাথায় হাত ঠেকিয়ে হা হুতাশ করে বলল, হায় আল্লাহ, কি বলো এইসব? বউ আমার আপনি থেকে তুমিতে এসেছে, আমার তো মিলাদ পড়ানো উচিত ছিল, আর আমি কিনা টেরি পেলাম না। এটা কোনো কথা হলো? তুমি বলার সঙ্গে সঙ্গে একটা চুমু খাওয়া উচিত ছিল, একটু শক্ত করে জড়িয়ে ধরতাম। নয়নতারা একটু রাগ দেখানোর চেষ্টা করে বলল, এসব কথা বলে কিন্তু আমি আবার আপনি করেই ডাকবো। আরে না না, দয়া করে আপনি করে ডেকো না। তবে তারা, আজ এই উপলক্ষে
আমি তোমার নিকটে যেতে চাই, আমি তোমার সান্নিধ্য পেতে চাই, আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, তোমার আর কোথাও তিল আছে কিনা সেইটা আমি জানতে চাই। নয়নতারা এবারে হিমেলের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি খুবই নোংরা, তুমি একদমই ভালো না। এবার বাবার সাথে দেখা হোক, আমি সব বলে দেবো বাবাকে। বাবার সামনে তো খুব ভদ্র সাজা হয়, তাই না? হিমেল ঠোঁট টিপে হেসে বলল, বাবাকে এটা বলবে যে আমি তিল খুঁজতে চেয়েছি? বেশ, তুমি বলতে চাইলে বলো, আমার কোনো আপত্তি নেই। নিজের ব্যাগপত্র গোছগাছ করছে সোহান। 1 সপ্তাহ পর আবার চলে যাবে দেশের বাইরে। বিছানার উপরে মুখ ভার করে বসে আছে নাফিসা। বেশ অনেকক্ষণ থেকে এইভাবে মনমরা হয়ে বসে আছে। শুরুর দিকে সোহানকে সাহায্য করছিল ব্যাগপত্র গোছাতে, তবে এখন আর সেটাও করছে না। মনটা বেশ ভালোই খারাপ। সোহান অনেকক্ষণ থেকে খেয়াল করছে, তবে এতক্ষণ কিছুই বলেনি। তবে এবার আর চুপ থাকতে পারল না। মন খারাপ করে বসে আছো কেন? নাফিসা মুখ ভার করে বলল, চলে যাবে তো তুমি? একা একা কি করব আমি? কেন, বাড়িতে তো আরো কত মানুষ আছে, মা আছে, বাবা আছে, সোহানা আছে। তোমার খুব মন খারাপ করলে ওর বাড়িতে চলে যাবে, পাশে তোমার বাবার বাড়ি। জানো না বাবার বাড়িতে কি অবস্থা? কেউ আমার সাথে কথাই বলে না। এক ভাবি আগে কথা বলতো, এখন তো সেই ভাবিরও ভাব বেড়ে গেছে। নয়নের নামে কিছু বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। সোহান বিস্ময় ভরা কণ্ঠে বলল, তাই নাকি? এত তাড়াতাড়ি শক্তি ভাবির দল বদলে নিল কি করে? তবে দিন দিন সবারই উন্নতি হচ্ছে, তোমার যে কবে হবে? শেষের কথাটা সোহান বিড়বিড় করে বলল, যেন নাফিসার কান অব্দি না পৌঁছায়। তবে নাফিসার কান অব্দি পৌঁছালো কথাটা। সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গলায় বলে উঠল, নিজের বউ বাদে বাকি সবার বউকে খুব ভালো লাগে, তাই না? কোনোদিন দেখলাম না আমার প্রশংসা করতে, কিন্তু বাকি সবার বউয়ের প্রশংসা তোমার মুখে সারা দিন লেগেই থাকে। শুরুর দিকে তো নয়নের প্রশংসা খুবই করতে, কখনো তো আমার প্রশংসা এত করতে শুনিনি। সোহান মৃদু বিরক্তিকর গলায় বলল, কথায় কথায় নয়নের প্রসঙ্গ আনবে না প্লিজ। অস্বস্তি হয় ওর কথা মনে হলে আমার। অন্য কিছু বলো। ইচ্ছেও নেই তোমার প্রাক্তন প্রেমিকার সম্বন্ধে কথা বলার। কথাটা বলে আবার চুপ করে গেল নাফিসা। কিছুক্ষণ চুপ থাকার পর আবারও সোহানকে উদ্দেশ্য করে বলল, আমাকে কবে নিয়ে যাবে? আমার এখানে একদমই ভালো লাগবে না। সারাদিন তো তোমার মায়ের সাথে ঝগড়া করতেই কেটে যাবে। শান্তি আছে নাকি এই বাড়িতে? সোহান স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঝগড়া তো আমার মা করে না, তুমি যেচে ঝগড়া করো। তুমি চুপ থাকবে তাহলে বাড়ি শান্তি থাকবে। নাফিসা ঝাঁঝালো গলায় বলে উঠল, আবার তুমি সেই আমার দোষই শুধু দেখছো? আমি কি এমনই তোমার মায়ের সাথে গিয়ে ঝগড়া করি? আমি যখন ঝগড়া করি তোমার মা কি মুখ বন্ধ করে থাকে? চেনো না তুমি তোমার মাকে? সোহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ চিনি তো, দুজনেই এক। তবে যাই বলো না কেন, আমার মায়ের মতন মানুষও এগিয়ে এসে তোমার সাথে ঝগড়া করার সাহস পায় না। তুমি যে কেন অযথা ঝগড়া করতে যাও আমি বুঝি না। বাদ দাও তো এসব কথা। আগে আমায় বলো, কবে নিয়ে যাবে আমায় তোমার সাথে? কাগজপত্র সব তৈরি হয়ে গেলেই তো নিয়ে যাবে। এবারেই নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, তবে সেটা তো হলো না। নাফিসা ভ্রু কুঁচকে সন্দেহী গলায় বলল, সত্যি করে বলো তো, কাগজপত্র তৈরি হয়নি নাকি তুমি আবার ইচ্ছে করে আমায় নিয়ে যেতে চাইছো না তোমার মায়ের কথায়? তোমার মা যে তোমাকে বলেছিল যেন আমাকে না নিয়ে যাও, আমি কিন্তু সেই কথা শুনেছি। সোহান, সত্যি করে বলো। সোহান একটু ভ্যাবাচাকার মাঝে পড়ল। এমনটা না যে ওর মায়ের কথা শুনে নাফিসাকে নিয়ে যেতে চাইছে না। এখনও সত্যিই কাগজপত্র তৈরি হয়নি। তবে নাফিসা যে ওর মায়ের বলা কথাটা শুনে ফেলেছিল সেটা সোহান জানতো না। আর এখন যেহেতু একবার বলেছি কথাটা নাফিসা, তার মানে একটা কুরুক্ষেত্র বাঁধবে। কেননা সোহান তখন খুব একটা প্রতিবাদ করেনি ওর মায়ের কথার, অশান্তির ভয়েই করেনি। আসলে সোহান না নিজের মাকে কিছু বলে, না নিজের বউকে কিছু বলে। সব সময় দুজনের ঝামেলার মাঝেও পড়ে অসহায় হয়ে যায়। সেই জন্য চেষ্টা করে যে যা বলে চুপচাপ শুনে যাওয়ার। কারো কথার কোনো উত্তর দিতে গেলেই ঝামেলা। এসেছেই তো কয় মাসের জন্য, আবার চলেও যাবে। কে জানে আবার কত বছর পর ফিরবে। এই কয়টা দিনের জন্য এসে নিজের আপন মানুষদের সাথে এত ঝামেলা করতে ভালো লাগে না সোহানের। এদিকে সোহানের থেকে কোনো উত্তর না পেয়ে নাফিসা ফের বলে উঠল, উত্তর দাও সোহান, তুমি কি ইচ্ছে করে আমাকে নিয়ে যাচ্ছ না? না রে বাবা, সত্যি তোমার কাগজপত্র তৈরি হয়নি। তুমি কি মূর্খ? কথা বুঝো না? মূর্খ হলে না হয় বুঝতাম যে আমি যা বুঝাবো তাই বুঝবে, তেমন তো না। ও,
তার মানে মূর্খ হলে রেখে দিতে আমার এখানে আজে বাজে বুঝিয়ে, তাই না? তাহলে তো এই প্রথম মনে হচ্ছে পড়াশোনাটা কোনো কাজে লাগলো। সোহান এবার একটু হেসেই বলল, আর আমার এই প্রথম মনে হলো শিক্ষিত বউ বিয়ে করে বিপদে পড়েছি। ক্লাস 5 পাশ করা একটা মেয়েকে বিয়ে করতাম, যা বোঝাতাম তাই চুপচাপ বসতো, অশান্তিও করতো না। যাই হোক, মা আমাকে বলেছিল ঠিকই, তবে আমি মায়ের কথা শুনিনি। তোমায় নিয়ে যাব আমি আমার কাছে, চিন্তা করো না। নাফিসা এবার একটু আশ্বস্ত হলো ঠিকই, তবে পুরোপুরি এখনও ভরসা করতে পারল না সোহানের কথাটায়। সন্দেহী গলায় বলল, সত্যি নিয়ে যাবে তো? সোহান ব্যাগের চেন লাগিয়ে সেটা পাশে রেখে দিল। বিছানায় বসা নাফিসার পাশে নিজেও বসে পড়ল। নয়নকে ভালোবেসেছিলাম কি না জানি না নাফিসা, তবে সত্যি বলতে তোমাকে কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি জানতাম নয়নকে বিয়ে করলে জীবনে খুব শান্তি পাবো। তোমায় নিয়ে আমি তেমন নিশ্চিত ছিলাম না, কিন্তু তারপরে তোমাকে আমি বিয়ে করেছি, হোক সেটা তোমার রূপের জন্য কিংবা তোমার প্রতি ভালোবাসা থেকে। হঠাৎ এই কথা কেন বলছো? ভালোবাসা উথলে পড়ছে প্রাক্তন প্রেমিকার ওপর। সোহান বিরক্তিকর গলায় বলল, সবসময় এভাবে কেন কথা বলো তুমি? আমি তো স্বাভাবিকভাবে কথা বলছি, তাই একটু কি স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? আর নয়নের কথা উঠলেই তুমি এমন তেলে বেগুনে চলে ওঠো কেন? ঠিক আছে, বলবো না আর কিছু, তুমিই বলো। নাফিসার কণ্ঠটা এবার পূর্বের থেকে একটু হলেও নরম হয়েছে। সোহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিয়ে তোমাকে করেছি সংসার করার জন্যই। কেউ একজন আমাকে খুব ভালোভাবে একটা কথা বুঝিয়েছিল যে সংসার ভাঙা কোনো সমাধান নয়, জীবনসঙ্গী খারাপ হলে তাকে শুধরে নিতে হয়। আমি সেটাই চেষ্টা করছি। নয়ন আমার অতীত, তবে তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ, এটা মাথায় রেখো। কোনো কথা থেকে কোন কথায় যাচ্ছ তুমি? সোহান আলতো হেসে বলল, আমি ঠিক দিকেই যাচ্ছি। আমি শুধু তোমাকে এটা বোঝাতে চাইছি যে তোমাকে আমি ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে ছেড়ে থাকবো না আমি। আগে প্রেমিকা ছিল সেটা আলাদা কথা, কিন্তু এখন তুমি আমার স্ত্রী, নিয়ে যাব তোমাকে আমি। বিয়ে তো করেছি বউকে সাথে রাখার জন্যই, তাই না? নাফিসার এবারে আর কোনো সন্দেহই রইল না, তার মানে সত্যিই সোহানুকে নিয়ে যাবে সাথে। সোহানকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। সোহান শুধু হাসল। নাফিসা এই কথাটা মন থেকে বলল কিনা আদৌ এই কথার সত্যতা কতটুকু সেটাও জানে না, তবে এতটুকু তো সোহান জানে যে সোহানের টাকা দেখেই নাফিসা ওকে বিয়ে করেছে। তবে নাফিসাকে একা দোষারোপ করা যায় না। সেদিক দিয়ে বলতে গেলে তো সোহানও নাফিসার সৌন্দর্য দেখেই ওকে বিয়ে করেছে। দুজনেই কিছু না কিছুর লোভে দুজনকে বিয়ে করেছে। হঠাৎ করে সোহানের একটা কথা মনে পড়ে গেল। বেশ কয়েকদিন ধরে নাফিসাকে কথাটা বলবে বলবে বলে ভাবছিল, তবে বলে উঠতে পারছিল না। মেয়েটা তো শান্ত মাথায় কোনো কথাই শুনতে পারে না, তবে মনে হয় এখন অন্তত বলা দরকার। যাওয়ার আগে তো বলতেই হবে। এখন মন মেজাজটা অন্তত ভালো আছে। একটা কথা বলি তোমায় নাফিসা, আগে ভালো করে শুনবে, বুঝবে, আমার কথার গুরুত্ব উপলব্ধি করবে, তারপর উত্তর দেবে, কেমন? সোহানের কথার ধরন শুনে নাফিসার কাছে ব্যাপারটা বেশ গুরুতরই মনে হলো। সোহানকে ছেড়ে দিয়ে ঠিকঠাক হয়ে বসে নিজেও গুরুতর ভঙ্গিতে বলল, কি বলবে বলো? খুব ভালোভাবে একবার নিজেই নিজেকে প্রশ্ন করো তো, যে আমরা নয়নের সাথে যা করেছি সেটা কি ঠিক করেছি না অন্যায় করেছি? এখানে শুধু আমরা দুজনেই আছি নাফিসা, আমাদের দুজনের মাঝে এ কথার আর কেউ জানবেও না। তাই মিথ্যে বলো না, বুকে হাত রেখে বলো, আমরা নয়নের সাথে অন্যায় করেছি কি না। নাফিসা একটু থতমত খেলো। এত ভাবনা চিন্তার দরকার নেই। নাফিসা নিজেও খুব ভালো করেই জানে যে ওরা নয়নতারার সাথে অন্যায় করেছে, তবে আসলে মুখে নিজের অন্যায়ের কথাটা স্বীকার করতে একটু লজ্জা লাগে। ইতস্তত গলাতে বলল, এসব আবার তোলার কি দরকার? দরকার আছে জন্যই বলেছি। বলো না, তোমার কি মনে হয় আমরা ঠিক করেছি না ভুল করেছি নয়নের সাথে? নাফিসা মিনমিনে গলায় বলল, ভুল করেছি জানি। নাফিসার সৎ উত্তরে সোহান খুশি হলো। অন্তত বুঝতে তো পেরেছে নাফিসা যে কাজটা ভুল করেছে। তবে এখন বাদবাকি কথা বোঝাতে আর একটু সুবিধা হবে। নাফিসার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি যাওয়ার আগে নয়নের সাথে একবার দেখা করতে চাই, ওর কাছে ক্ষমার চাওয়ার আছে আমার। জানি না তখন কি হয়ে গেছিল, তবে ভুলটা আমরা দুজনেই করেছি। জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য নয়নের। ভাগ্যে শিমেলের মতন কেউ একজন ওর জীবনে এসেছিল, আর ঠিক এই কারণেই আমি ওর কাছে ক্ষমা চাইতে চাই, আর আমি চাই তুমি ওর কাছে ক্ষমা চাও। নাফিসা লাফ দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছো এসব? আমি চাইতে পারবো না ক্ষমা। কেন পারবে না? তুমি জানো তুমি অন্যায় করেছো, তবে ক্ষমা চাইতে দোষ কিসের?
একবার ভাবো তো, আমি থাকবো না মায়ের সাথে, কোনো ঝামেলা হলে কিংবা কোনো বিপদে পড়লে কি করবে? পাশে তোমার বাপের বাড়ি, অথচ সেখানে যাওয়ার কোনো উপায় নয়। তুমি নিজের বাবা মা ভাইয়ের সাথে সাহায্য চাইতে পারবে না, নিজের বোনের থেকে সাহায্য চাইতে পারবে না, কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, সারাটা দিন ঘরের মধ্যে কাটাবে। কি করে বলো তো আমায়? সে আমি ঠিক কাটিয়ে নেব, তুমি শুধু তাড়াতাড়ি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সোহান হাত ধরে নাফিসাকে আবার টেনে বসিয়ে বুঝিয়ে বলল,